আজ একটি গল্পের বই নিয়ে কথা বলতে চলে এসেছি। গোদলি মায়ার গন্তব্যে লিখেছেন পিওনা আফরোজ। গত বইমেলায় বইটি আমার কেনা ছিল, কিন্তু অনেক ধরনের ব্যস্ততার কারণে বইটি নিয়ে আর কথা বলা হয়নি। সম্প্রতি পড়ে শেষ করেছি। গল্প মানে তো জীবনের আখ্যান, প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা গল্প। মানুষ গল্প পড়তে ভালোবাসে কারণ মানুষ তার জীবনকে খুঁজে ফেরে। গল্প, নোবেল এই ধরনের সাহিত্যের মধ্যেই মানুষ তার নিজের জীবনকে খুঁজে ফিরতে চায়। যে নিজের জীবনকে খুঁজে পেলেই তখন হলো গিয়ে সে তার যে জীবনযাত্রার সঙ্গে সেই গল্পের বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারলেই সেই বইটি সে সার্থক মনে করে, কারণ এক একজনের জীবন এক একভাবে গল্পে আঁকা। আমি এই বইটি গোদলি মায়ার গন্তব্যে বইটি পিওনা আফরোজ লিখেছেন। এটি আসলে একটা আমার পরে যেটি মনে হয়েছে একটা জীবন ছায়ার খেলা। আমাদের যে সমসাময়িক নানান ঘটনা রয়েছে এবং তার গল্পে যেটি আমি পেয়েছি, মানে গল্পের সীমাবদ্ধতা থাকে, অনেক ধরনের লেখা আছে, প্রত্যেক লেখকেরই আলাদা আলাদা সীমাবদ্ধতা থাকে, পাঠকের থাকে, কিন্তু সেই সীমাবদ্ধতাকে উত্তীর্ণ করে যে পাঠককে কিছুটা হলেও টেনে নেওয়া, মানে একটু আকৃষ্ট করা কিংবা পাঠকের মনকে উদ্বেলিত করা, সেটি কিন্তু পিওনা আফরোজ পেরেছেন। কারণ আমি যখন গল্পের বইটি পড়ছিলাম তখন আমার যেহেতু সময় কম, কিন্তু আমাকে কিন্তু একবারের জন্য গল্পের বইটি আমাকে আটকে দেয় না কিংবা ছন্ন ছাড়া যে ভাব সেটি আনে নাই। আমার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি একটা বই পড়তে গিয়েছি কিন্তু সেখানে কোনো ধারাবাহিকতা নেই। আমি পড়লাম কিন্তু সেখানে শুরু করলাম একটা দিয়ে, শেষ কি দিয়ে হলো আমি বুঝতে পারলাম না, কিন্তু উনি কিন্তু ইতি টানতে পেরেছেন গল্পের ভেতরে। যে ইতির যে জায়গাটা সুন্দর করে ছোট করে বড় করে মানে গল্পের জায়গাগুলো তৈরি করতে পেরেছেন। গল্প তো মানুষ তখনই রিলেট করতে পারবে যখন আপনি ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন, সমাপ্তি মানে একটা খুঁজতে পারবেন যে গল্পের আসলে চরিত্রটা কি দাঁড়ালো। উনি সমাজের ঘটনা নিয়ে ধরতে চাইলেন মধ্যবিত্তের সংকট, সেখানে মধ্যবিত্তের সংকট কি 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 এটা আপনাকে পুরোপুরি পারছেন কিংবা কিছুটা হলো আপনাকে টাচ করতে পারছেন কিনা। আবার একজন গল্পকার তিনি হলো গিয়ে নারী নিয়ে কথা বলতে চাইলেন, নারীর সমস্যার সংকট, সংসার, সন্তান এবং নারীর যে লেখক সত্তা সেগুলো নিয়ে কথা বলতে চাইলেন, সেগুলোকে উনি কতটা টাচ করতে পারছেন। প্রত্যেক লেখকের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে, মতাদর্শিক অবস্থান আছে, সেগুলো জায়গা থেকেই তিনি লিখে থাকেন। আমি এই পিওনা আফরোজ নিয়ে কথা বলছি এই কারণে যে উনি ওনার দৃষ্টিভঙ্গি যেটা প্রকাশ ঘটাতে চেয়েছেন সেখানে উনি সাকসেস হয়েছেন। এই গল্পে মোট 8টি গল্প রয়েছে। গল্পগ্রন্থে হঠাৎ দেখা, বাড়ি ফেরা, তারপরে গোদলি মায়ার গন্তব্যে, এছাড়া জ্যোৎস্নার দহন, দহন শেষে, মায়াবী আগুন, তারপরে রজনীর এক রাত। মানে প্রত্যেকটা গল্পের ধারাবাহিকে কিন্তু আলাদা। দেখা গেছে না একেবারে একই গল্পের ভেতর মারপ্যাচ ঘুরপেক খাইতে খাইতে আমরা হলো গিয়ে আমি যেহেতু এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত সেগুলো এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, সেগুলো বুঝলো যে একই একটু পালানোর জন্য, মানে ভেতরে শব্দের ভান্ডার নেই কিংবা ভেতরে কোনো গল্প লেখার মতো সোর্স নেই, তাহলে আমার তো একটা বই দাল করা। তবে সেজন্য দেখা গেল যে একই একই ধারাবাহিকতা, মানে একই গল্প একটু মারপেস কাটি কাটি আলাদা আরেকটা গল্পে জুড়ে দেওয়া, সেটি উনি করেননি। এটি আমার খুব ভালো লেগেছে। তেমন শব্দের জায়গাগুলো তার খুব সমৃদ্ধ, মানে শব্দের ভান্ডার এবং বাক্যের যে জায়গা এবং সহজ। আমার কাছে যেটা মনে হয় গল্প এত, আপনি একটা গল্প লিখলেন কিন্তু সেটার কোনো কিছুই আপনি খুঁজে পেলেন না, আর পাঠক খুঁজে পেল না, কারণ এত বেশি আপনি কঠিন 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 একেবারে আপনি এত বেশি, মানে এটা মনে হলো যে আপনি ফিজিক্স, মানে একটা বিষয় ফিজিক্স পড়াচ্ছেন, এত কঠিন কঠিন বিষয় আপনি ঢুকিয়ে দিলেন, দেখবে একজন পাঠক সেখানে আর হারিয়ে গেল না। মানে বইয়ের ভেতরে তা হারিয়ে যেতে হয়, কিন্তু পিওনা আফরোজ কিন্তু আপনাকে হারাতে পেরেছে। আপনি গল্পে দেখা গেল একটা গল্প পড়তে জ্যোৎস্নার দহন পড়তেছেন, সেখানে জ্যোৎস্নার দহনের ভেতরে জ্যোৎস্না আঁকা, সেই জ্যোৎস্না রাত, জ্যোৎস্নার সময়টা কেমন হয়, এগুলো কিন্তু আপনি খুঁজতে পারছেন। যেমন জ্যোৎস্নার আলো, আমরা বলি না জ্যোৎস্নার আলো আলোকিত হয়ে যায়, জ্যোৎস্নার আলো আমরা যারা বিশেষ করে গ্রামে বড় হয়েছে তারা দেখি জ্যোৎস্নার আলো নিয়ে প্রত্যেকের ভিতরে একটা আলোচনা আছে। জ্যোৎস্নার আলো কিভাবে উঠানের এক কোণে পড়ে, সেটার প্রভাব, সেটার সময়
মানসিক শারীরিকভাবে মানুষের উপর যে প্রভাব পড়ে সেগুলো উনি কিন্তু খুব সুন্দরভাবে, বিশেষ করে যে আমাদের যে গ্রামীণ আবহাওয়া বাংলার যে চিত্র, গ্রামীণ যে চিত্র, সেটা কিন্তু উনি সাবলীলভাবেই তুলে ধরেছেন। সংকটগুলো নিয়ে কথা বলার জায়গা আলাদা, আমি এখানে জাস্ট এই ধরনের যে এত এত অপসাহিত্যের ভেতরেও যে কিছু মানুষ লিখতে পারছেন, কিছু মানুষ কথাগুলো সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও সেগুলো লিপিবদ্ধ করে আমাদের সামনে তুলে ধরতে পারছেন, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে। আমি যদি এখানে একটি গল্প দেখি, জ্যোৎস্না দহন, এটা আমার সবচেয়ে আকৃষ্ট করেছে। ওই যে আমাকে টেনে নিয়ে গেছে সেই বর্ষাকাল, সেই উঠান, সেই আম গাছ, সেই মানে বিষণ্ণ মন, এটার সঙ্গে প্রকৃতির সঙ্গে মানুষের মনের যে একটা অদ্ভুত সম্পর্ক, সেটি উনি খুব সুন্দরভাবে ইয়ে করে একেবারে চরিত্র নির্মাণ এবং নামকরণে, ধরেন গ্রামের একটা চরিত্র যখন নির্মাণ করছে সেখানে উনি নাম দিচ্ছে আলতাফ, জমিলা, মানে এই যে মানে রিলেট করা, মানে আমার মনে হচ্ছে উনি মনে হয় সেখানে বসে দেখছে, সেখানে বসে যে চিত্রপট এঁকেছেন। মানে আছে না যে একটা গল্প চিত্রপট আঁকতে হলে সেখানে যেতে হয়, সেখানকার ইয়াটাকে মস্তিষ্কে আপনার নিতে হয়, তবেই না আপনি চিত্রপটটা আঁকতে পারবেন। তা না হলে তো সেই সাবলীলতা আসে না। কারণ সাবলীলতা আনতে হলে তো সেটাকে আপনার ধারণ করতে হবে, সেই অবস্থানকে আপনার জানতে হবে। যেমন জ্যোৎস্নার দহনে লিখেছেন, বর্ষায় গোলা ভরা ধান থাকে, রবি শস্যও রয়েছে, গোয়াল ভরা গরু, পুকুরে মাছের কমতি নেই, সব আছে তার, তবু বুকের ভেতরে শূন্যতার হাহাকার, কেউ দেখে না। হ্যাঁ, শুধু আলতাপ অনুভব করে সেই শূন্যতা। হ্যাঁ, শূন্যতাটা যখন বেলা অবেলা তীব্র হয়ে ওঠে, তখনই অজান্তে চোখের কোন জলে ভিজে ওঠে স্ত্রী জমিলা তা বুঝে, কিন্তু কখনো প্রকাশ করে না। কেননা মা হতে না পারার বেদনা যে তাকেও কষ্ট দেয়। মানে আপনি সব আছে, একটা মধ্য কৃষক পরিবার কিংবা একটা কৃষক পরিবারে, সামন্ত পরিবার কিংবা কৃষক পরিবারে, সেখানে পুকুর ভরা মাছ আছে, গোয়াল ভরা ধান আছে, মানে মাঠে ফসল আছে, আপনার কুলা ভরা চাউল আছে, আপনি সব আছে, কিন্তু আপনার কি জন্য নেই, কিসের জন্য হাহাকার? এই হাহাকার আপনার এই এত পূর্ণতা থাকা সত্ত্বেও এই হাহাকার কিন্তু আপনাকে পরিপূর্ণ করে তুলতে পারতেছে না, কারণ আপনি বাবা হতে পারছেন না, আপনি মা হতে পারছেন না। এটা এই সোসাইটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের সমাজে স্পেশালি নারীরা মা হতে না পারাটা তাদের জন্য বড় অভিশাপ করে রেখেছে সমাজ। এই যে দৃষ্টিভঙ্গিগত জায়গাগুলো, মানে এই বিষয়টা আমার এত টেনেছে যে সুন্দর। মানুষ সবসময় যে এখানে সবসময় অনেক কঠিন কঠিন তত্ত্ব হাজির করতে হবে, মানে এরকম না। রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার রাজনীতি আছে, সমাজ রাজনীতি আছে। আমি এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে পড়েছি। আমি আসলেই না পড়েও কিন্তু কথা বলা যায় এই বিষয়গুলো, কিন্তু আমি এই গোদলে মাইয়ার গন্তব্যে আমি এটা কিনেছিলাম, কারণ এই বইটা আমার পড়ার খুব ইচ্ছে ছিল। আমার গত কয়েক বছর আমি চিন্তাই করেছিলাম যারা লিখছেন, নতুন তরুণ কিংবা যারা সম্প্রতি লেখক, তাদেরকে নিয়ে আমি কথা বলবো এবং তাদের বই পড়বো। আমি পড়েছি, বেশ কিছু হতাশ হয়েছি, বেশ হতাশা কাজ করেছে এবং অনেক বই আমাকে টেনেছে। এই বইটা আমাকে টেনেছে। এরপরে যে সম্পর্ক, এক সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে অন্য পরনারীর সম্পর্ক, সেখানে সমাজের দহন, সেখানে একজন নারীর বেদনা, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এগুলো উনি কন্টিনিউ করে একেবারে বিষয়টা এবং ইতিহাস, এখানে আবার আবার 71 সালের একটা ইতিহাস উনি টেনেছেন, যে একটা দিন গড়িয়ে আসে 71 সাল। হ্যাঁ, সে এই বিষয়গুলো, হ্যাঁ, যে আবার সেখানে 71 সালের ইতিহাস, সেখানে একটা সংগ্রামী ইতিহাসটাও তিনি কিন্তু এটা গল্পের মধ্যে তুলে ধরেছেন। এটার জন্য আলাদা একটা মানে গল্পের ছলে আপনি সেখানে নিজেকে ফিরে পেয়েছেন। এরপরে যেমন দহন শেষে, হ্যাঁ, যে বাবা মারা যায় কিংবা মা মারা যায় একটা পরিবারে, সেই পরিবারে যে দহন কাজ করে, সেই পরিবারের যে সংকটগুলো, সেগুলো তিনি এখানে খুব সুন্দর করে তুলেছেন। বাবা মারা যাওয়া মানে একটা ঝড়ের রাত, সেই রাতের যে অবস্থার হাহাকার, সেটা তিনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এখন কথা হলো যে একটা গল্পের বই পাঠ করে সেটা নিয়ে আমি সারাংশতে তুলে ধরবো, আর বাকিটা তো আপনারা মানে অনুপ্রাণিত হয়ে কিনে পড়বেন, তাই না? আমি এখানে আসলে সারাংশটা তুলে ধরছি।
প্রথম কথা হলো কেউ হতাশ হবেন না এরকম একটি বই পড়ে। এখন চিন্তার যে জায়গাটা যদি আপনার প্রত্যাশার জায়গাটা কতটুকু সেটা আপনি নির্ধারণ করে যদি একটা বই পাঠ করেন তাহলে কিন্তু আপনি এখানে হতাশ হবেন না। মায়াবী আগুন বইয়ে যেমন একটা অফিসে যাওয়া, সেখানকার অফিসিয়াল যে কর্মকাণ্ড, অফিসের বসদের যে কর্মকাণ্ড, সেখানে আবার এখানে আবার উনি এসেছে শহরের যে পরিবেশ, শহরের যে অফিসে মধ্যবিত্ত একটা চাকরিজীবীর যে জীবনযাত্রা সেটাকে উনি আবার এখানে মায়াবী আগুনে তুলে ধরেছে। এই যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় হলো আলাদা। একটা একদিকে আপনার জ্যোৎস্নার আলোতে নিয়ে যাচ্ছে, সেখানে মা বাবার সন্তান না হওয়ার যে হাহাকার একজন স্বামী স্ত্রীর, আবার সেখানে আপনার পরিপূর্ণ পরিবেশ থাকা সত্ত্বেও আপনি নিজেকে পরিপূর্ণ করে তুলতে না পারা যে হাহাকার তুলে ধরেছেন। আবার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসাবে ৭১কে টেনেছেন। আবার আপনার এখানে মায়ের যে পরম তৃপ্তি, মায়ের যে আদর যত্ন ভালোবাসা সেটাকে তুলে ধরেছেন। আবার হলো গিয়ে ভোরের আলোর তীব্রতা, ভোরের আলোর স্নিগ্ধতা তুলে ধরেছেন। মানে প্রত্যেকটা বিষয়, এবং একটা রাত, রজনীর একটা রাত কেমন হতে পারে, সেখানে ভোরের আলোর জন্য যে অপেক্ষা, ঘুম, আদো ঘুম আদো জাগরণ, প্রত্যেকটা বিষয়ই মানে ছোট ছোট আমাকে টানি হলো ছোট ছোট বাক্য, ছোট ছোট বাক্যের মধ্যে যেটা হয় যে পড়তে গেলে একটা সাবলীলতা চলে আসে। সুতরাং এই বইটি পিওনা আফরোজ লিখিত গোদলিমার গন্তব্য গল্পের বইটি ভালো লেগেছে। আপনারা যারা গল্পপ্রেমী মানুষ তারা সম্ভব হলে বইটি সংগ্রহ করে পাঠ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।